সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান 1-এর ধারাবাহিক আলোচনা চলছে। আমরা নিউক্লিয়াসের মৌলিক গুণাবলী অধ্যয়ন নিয়ে কথা বলছিলাম। গতদিনে আমরা নিউক্লিয়াসের শ্রেণীবিভাগ নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। আজকে আমরা নিউক্লিয় ঘনত্ব, পারমাণবিক ভর একক, ভর ত্রুটি বন্ধন শক্তি, প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি, প্যাকিং ভগ্নাংশ ও পৃথকীকরণ শক্তি এবং তরল ফোটা মডেল নিয়ে কিছু কথাবার্তা বলবো। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে। শুরুতেই আমরা চলে আসি নিউক্লিয়াসের শ্রেণী বিভাগের মধ্যে। আমরা পড়ব আইসোডোস্ফিয়ার কি, সেটা নিয়ে আমরা আজকে প্রথমে কথা বলা শুরু করব। চলে আসি আইসোডোস্ফিয়ার। খেয়াল করি আইসোডোস্ফিয়ার। আইসোডোস্ফিয়ার কি খেয়াল করি। বলেছে আমরা গতদিন আইসোটোন, আইসোবার, আইসোমার এগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা পরবর্তী অংশ থেকে কথা বলা শুরু করব। আমরা শুরুতেই বলেছি আইসোডোস্ফিয়ার কি, যে সকল পরমাণু নিউক্লিয়াসে প্রোটন অপেক্ষা সমান সংখ্যক অতিরিক্ত নিউট্রন থাকে তাদেরকে আইসোডোস্ফিয়ার বলে। উদাহরণ হিসাবে দেখি 17Cl37 ক্লোরিন এবং আর্সেনিক। খেয়াল করি উভয়ের এর প্রোটন সংখ্যা কত? 17 ক্লোরিনের। এর প্রোটন সংখ্যা কত? আর্সেনিকের 18। 37 - 17 এর প্রোটন সংখ্যা কত? নিউটন সংখ্যা কত? 17 - 18 = 21। আচ্ছা, প্রোটন 17, নিউটন 20, পার্থক্য কত? 3। প্রোটন 18, নিউটন কত? 21, পার্থক্য কত? 3। খেয়াল করি, এবার সংখ্যার দিকে খেয়াল করি। যে সকল পরমাণু নিউক্লিয়াসে প্রোটন অপেক্ষা সমান সংখ্যক অতিরিক্ত নিউট্রন থাকে তাদেরকে বলা হয় আইসোডোস্ফিয়ার। কারণ এক্ষেত্রে প্রোটন অপেক্ষা নিউট্রন সংখ্যা কত বেশি? 3 বেশি। প্রোটন অপেক্ষা নিউট্রন সংখ্যা 3 বেশি। তো আইসোডোস্ফিয়ার মাঝে মাঝে কমন পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা মিরর নিউক্লিয়াস, প্রায় কমন পড়ে পরীক্ষায়। মিরর নিউক্লিয়াস, খেয়াল করি, মাঝে মাঝেই পরীক্ষায় কমন পড়ে। মিরর নিউক্লিয়াস, যে সকল পরমাণু নিউক্লিয়াসের ভর সংখ্যা একই কিন্তু নিউট্রন ও প্রোটন সংখ্যা বিনিময়মূলক, অর্থাৎ এক ক্ষেত্রে প্রোটন সংখ্যা অপর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান, তাদেরকে মিরর নিউক্লিয়াস বলে। আমি আবারও বলছি, যখনই তোমার ইনকোর্স পরীক্ষা হবে তখনই এই সংখ্যাটি পরীক্ষায় কমন পড়ে। মিরর নিউক্লিয়াস কি? খালি বলতে পারি যে সকল পরমাণু নিউক্লিয়াসের ভর সংখ্যা একই কিন্তু নিউট্রন ও প্রোটন সংখ্যা বিনিময়মূলক, অর্থাৎ এক ক্ষেত্রে প্রোটন সংখ্যা অপর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান, তাদেরকে মিরর নিউক্লিয়াস বলে। খেয়াল করি 4 বেরিলিয়াম এবং লিথিয়াম। আমরা প্রোটন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি? আর জেড কি? নিউক্লিয়াস নাকি পারমাণবিক সংখ্যা? প্রোটন সংখ্যা একই, তাহলে জেড সমান কত? এখানে 4, তাহলে এন সমান কত? 3। পয়েটার ক্ষেত্রে, লিথিয়ামের ক্ষেত্রে, এটা হচ্ছে কার? বেরিলিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে কত? লিথিয়াম জেড সমান 3, এন সমান 4। আগেই বলেছি যে এমন একটি নিউক্লিয়াস, যে সকল পরমাণু নিউক্লিয়াসের উভয়েরই ভর সংখ্যা কত? 7, কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বিনিময়মূলক, এক ক্ষেত্রে প্রোটন সংখ্যা অপর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান,
সেই সময় নিউক্লিয়াসকে বলা হয় মিরর নিউক্লিয়াস। মিরর নিউক্লিয়াস খুবই গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা, ভালো করে খেয়াল করব। মিরর নিউক্লিয়াস। চলে আসি রেডিও আইসোটোপ। রেডিও আইসোটোপ। রেডিও আইসোটোপ যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান তাদেরকে আমরা বলি আইসোটোপ। ওই যে বলেছিলাম আইসোটোপ মানে প্রোটন, প্রোটন মানে পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটোপ। কিন্তু এমন কত হয়েছে যে সকল আইসোটোপে ক্ষণস্থায়ী কৃত্রিম তেজস্ক্রিয়তা দেখা যায় তাদেরকে রেডিও আইসোটোপ বলে। উদাহরণ যদি দিই, যেমন খেয়াল করি 6 কার্বন 14, যদি বলি টিট্রিয়াম, যদি বলি কোবাল্ট, যদি বলি সালফার, যদি বলি আয়োডিন, তাহলে এরা কৃত্রিম তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তাহলে রেডিও আইসোটোপ কি, মিরর নিউক্লিয়াস কি, আইসোডাইস্ফিয়ার কি, এগুলো নিয়ে আমরা কিছুটা ধারণা পেলাম। এখন বলে রেডিও আইসোটোপের ব্যবহার কি। বলছে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির যুগে প্রায় সকল ক্ষেত্রে রেডিও আইসোটোপের ব্যবহার করা যায়। যেমন কোন কোন ক্ষেত্রে রেডিও আইসোটোপের ব্যবহারটা একটু খেয়াল। ব্যবহার বলেছে কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে কীভাবে রেডিও আইসোটোপ ব্যবহার করা হয়? বীজ সংরক্ষণ, বীজের মান উন্নয়ন, কীট মুক্তকরণ ইত্যাদি রেডিও আইসোটোপ ব্যবহার করে। বা একই গাছে বিভিন্ন বর্ণের ফুল ফোটানোর ক্ষেত্রেও রেডিও আইসোটোপের ব্যবহার করা যায়। চিকিৎসা ক্ষেত্রে কি হয়? চিকিৎসা ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা যায়? যেমন ক্যান্সার, টিউমার ইত্যাদি রোগ নির্ণয় রেডিও আইসোটোপ ব্যবহার করা যায়। এছাড়া শিরা, ধমনী কোনো জায়গায় যদি রক্ত সঞ্চালনের হার নির্ণয়েও রেডিও আইসোটোপ ব্যবহার করা যায়। শিল্পক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হয়? শিল্পক্ষেত্রে কীভাবে ব্যবহার করা যায়? যে নানা রকম প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের সময়কাল নির্ণয়ের ক্ষেত্রে রেডিও আইসোটোপ ব্যবহার করা যায়। গবেষণা কাজে কী ব্যবহার করা যায়? পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, অন্যান্য বৈজ্ঞানিক গবেষণার কাজে রেডিও আইসোটোপও ব্যবহার করা যায়। তাই রেডিও আইসোটোপের ব্যবহার কৃষি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এইগুলো আমরা ভালো করে খেয়াল রাখবো। চলে আসি এবার নিউক্লিয় ঘনত্ব কি, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। নিউক্লিয় ঘনত্ব। নিউক্লিয় ঘনত্ব। নিউক্লিয় ঘনত্ব নিউক্লিয়াসের প্রতি একক আয়তনের ভরকে এর ঘনত্ব বলে। নিউক্লিয়াসের প্রতি একক আয়তনের ভরকে এর ঘনত্ব বলে। যদি নিউক্লিয় ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি, নিচে একটা এন দিলাম, তাহলে বোঝা গেল নিউক্লিয় ঘনত্ব। তাহলে নিউক্লিয় ঘনত্ব সমান কি? নিউক্লিয়াসের ভর বাই নিউক্লিয়াসের আয়তন। নিউক্লিয়াসের ভর মনে করি mn, নিউক্লিয়াসের আয়তন vn। তাহলে নিউক্লিয় ঘনত্ব কাকে বলে? নিউক্লিয়াসের প্রতি একক আয়তনের ভরকে এর ঘনত্ব বলে। নিউক্লিয়াসের প্রতি একক আয়তনের ভরকে এর ঘনত্ব বলে। নিউক্লিয় ঘনত্বকে রো এন দ্বারা প্রকাশ করা যায়, অর্থাৎ রো এন সমান নিউক্লিয়াসের ভর বাই নিউক্লিয়াসের আয়তন। খেয়াল করি এবার। এখন নিউক্লিয়াসের ভর বলতে আমরা কি বুঝি? আমরা নিউক্লিয়াসের ভর বলতে প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টিকেই বুঝি। আর প্রোটন ও নিউট্রনের ভরের পার্থক্য কি? খুবই কম। তাই নিউক্লিয়াসের ভরকে কি লেখা যায়? এই যে AMN। এ কি? ভর সংখ্যা। এ হলো ভর সংখ্যা। তাই নিউক্লিয়াসের ভর কি কি? এই যে আমরা জানি mn সমান mp সমান এর মান কত? 1.67 × 10⁻⁻27 কেজি। -27 কেজি। হ্যাঁ, খেয়াল করি। আয়তন, নিউক্লিয়াসের আয়তন কত? 4/3 পাই r³ সাজায় এবার সমান AMN বাই 4/3 পাই r³ আর সমান কত? কিছুক্ষণ আগে দেখেছি r0 a, দেখি r0 a, খেয়াল করি r0 কিউ a। এখন a আর a কেটে গেল, তাই থাকলে কত? a বাই
4/3 খেয়াল করি এখানে মান যদি বসায় তাহলে রো এন সমান পাবো এর মান সরি এ কেটে গেছে তো আর নাই এ আর এ কেটে দিয়েছি এম এন অর্থাৎ নিউটন বা প্রোটনের ভর কত আমরা জানি 1.67 × -27 আর নটের মান কত যদি বসাই 1.67 × 10⁻⁻27 4/3 পাই 3.14 ইন্টু আর নটের মান কত 1.3 × 10⁻, হিসাব নিকাশ করে দেখা যাচ্ছে মান পাওয়া গেছে 2 × 10⁻17 কিলোগ্রাম 2 × 10⁻17 কিলোগ্রাম মিটার কিউব। কার মান? নিউক্লিয় ঘনত্বের মান, নিউক্লিয় ঘনত্ব। এখন একটু মজার ব্যাপার আছে, আমরা একটা খেয়াল করবো এই জায়গাটা। নিউক্লিয়াসের ক্ষুদ্র পরিসরে এর বিশাল ঘনত্বের উপলব্ধি করা আসলেই কষ্টসাধ্য। পারমাণবিক ঘনত্ব নিউক্লিয় ঘনত্বের তুলনায় অনেক কম। আমরা এখন পরীক্ষা করে দেখব। আমরা জানি পরমাণুর ব্যাসার্ধ কত 10⁻⁻10 এম ক্রোমের, নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত 10⁻⁻15 ক্রোমের। খেয়াল করে এখানে ব্যাসার্ধ কত 10⁻⁻10 এম ক্রোমের, নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত 10⁻⁻15 এম ক্রোমের। পরমাণুর ব্যাসার্ধ নিউক্লিয়াসের ব্যাসার্ধের তুলনায় কত গুণ? 10⁵ গুণ, 10⁵ গুণ। তাহলে পারমাণবিক ঘনত্ব কত? পারমাণবিক ঘনত্ব কত হবে? পারমাণবিক ঘনত্ব যদি লিখি রো এ দ্বারা প্রকাশ করি যদি, তাহলে 2, খেয়াল করে একটু, তাহলে পারমাণবিক ঘনত্ব কত হবে? রো এ সমান 2 × 10⁻7/10⁵ কিউব, অর্থাৎ 2 × 10⁻2 কিলোগ্রাম মিটার কিউব। 2 × 10⁻2 আর আগে বাড়ালো কত 2 × 10⁻7, অর্থাৎ পারমাণবিক ঘনত্ব নিউক্লিয় ঘনত্বের তুলনায় অনেক কম। পারমাণবিক ঘনত্ব নিউক্লিয় ঘনত্বের তুলনায় অনেক কম। ভালো করে খেয়াল করব। তাহলে নিউক্লিয় ঘনত্ব কি সে সম্পর্কে আমাদের একটা ধারণা জন্মালো। যেমন মাঝে মাঝে অঙ্কের মধ্যে কমন পড়ে 6C12 এর নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয় করো। নিউক্লিয়াসের ঘনত্ব কত? এই নিউক্লিয়াসের ঘনত্ব কত? তাহলে কিভাবে বের করবো আমরা? কিভাবে বের করবো? এর এমএন সমান কত? এর এমএন সমান কত? আমরা যদি আর সমান বের করি, আর নট এ পাওয়ার 1/3, তাহলে 1.3 ইন্টু 10⁻⁻15 ইন্টু 12 এত কত দাঁড়ালো 2.976 ইন্টু 10⁻⁻15 মিটার। আর এখন যদি বলি এর এমএন কত 12 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, তাহলে রো এন কত 12 ইন্টু 1.6 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻27 বাই 4/3 ইন্টু 3.14 ইন্টু 2.976 ইন্টু 10⁻⁻15 কিউব। হিসাব করে দেখা যাচ্ছে কত 2.19 ইন্টু 10⁻7 কিলোগ্রাম মিটার কিউব। কিলোগ্রাম মিটার কিউব। পরীক্ষায় প্রায় এ ধরনের অঙ্ক কমন পড়ে। 6C12 এখানে খেয়াল করি, এই যে এর মান কত 12 বসাইছি, আর এটা তো আমাদের জানা মান, আগেও আমরা পড়েছি। নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর নট সমান কত বের করেছি, বেড়ে গেল এমএন জানা মান, প্রোটনের ভর, আর তারপরে মানটা শুধু বসিয়ে দিয়েছি। তাহলে সুন্দর করে এই জিনিসগুলো খেয়াল করব, এগুলো কিন্তু পরীক্ষায় কমন পড়ে। চলে আসি, পারমাণবিক ভর একক কি? পারমাণবিক ভর একক। পারমাণবিক ভর একক। নিউক্লিয় পদার্থবিজ্ঞায় ভর পরিমাপের জন্য একটি একক ব্যবহার করা হয়, একে পারমাণবিক ভর একক বলে বা অ্যাটমিক মাস ইউনিট বলে।
সংক্ষেপে লেখা হয় AMU, AMU, অ্যাটমিক মাস ইউনিট। 1960 সালের পূর্ব পর্যন্ত অক্সিজেনের এই আইসোটোপকে পারমাণবিক ভর একক হিসেবে উল্লেখ করা হতো। পদার্থবিজ্ঞান ও ফলিত পদার্থবিজ্ঞানের আন্তর্জাতিক সম্মেলনে 6C12 কে ভর পরিমাণের পারমাণবিক একক হিসাবে নির্ধারণ করা হয়। তাহলে আমরা বলেছি যে নিউক্লিয় পদার্থবিজ্ঞানে ভর পরিমাপের জন্য একটি একক ব্যবহার করা হয়, একেই পারমাণবিক ভর একক বলে, যাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। 1960 সালে পূর্ব পর্যন্ত 8016কে এর আইসোটোপকে পারমাণবিক ভর একক হিসাবে উল্লেখ করা হতো। 1960 সালে পদার্থবিজ্ঞান এবং ফলিত পদার্থবিজ্ঞানের আন্তর্জাতিক সম্মেলনে এই 6C12 কার্বনকেই ভর পরিমাপের পারমাণবিক একক হিসাবে ব্যবহার করা হয়। তাহলে পারমাণবিক ভর একক বা 1 AMU বলতে কি বলছো? বলছে একটি কার্বন এত পরমাণুর ভরের 1/12 অংশকে এক পারমাণবিক ভর একক বা 1 AMU বলে। তাহলে কি বলো সংজ্ঞাটি? একটি কার্বন এত পরমাণুর ভরের 1/12 অংশকে এক পারমাণবিক ভর একক বলে, একে সংক্ষেপে 1 AMU বলে। তাহলে 6C12 সমান কত? 12 গ্রাম, এবং 1 গ্রাম পরমাণুর ভরে 6.025 × 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে 1 গ্রাম ভরে। তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত? একটি কার্বন পরমাণুর ভর সমান 12/6.025 × 10⁻23। এত গ্রাম। একটি কার্বন পরমাণুর ভর এত গ্রাম। এত গ্রাম যদি হয়, 1 AMU সমান কত? সংজ্ঞায় বলেছি একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশকেই বলা হয় এক পারমাণবিক ভর একক বা 1 AMU। তাহলে 1/12 × 12/6.025 × 10⁻23 কাটাকাটি যায় 12, তাহলে ভাগ করলে কত হয়? 1.66 × 10⁻24 গ্রাম বা 1.66 × 10⁻27 কেজি। তাহলে আমরা এক পারমাণবিক ভর একক কাকে বলে বলবো? একটি কার্বন 6C12 পরমাণুর ভরের 1/12 অংশকে এক পারমাণবিক ভর একক বলে, বা একে সংক্ষেপে 1 AMU বলে। আমরা বলেছি 1 গ্রাম কার্বন পরমাণুতে এত সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক থাকে। তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত? এত বাই এত। তাহলে 1 AMU সমান কত? একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ করে এত কিলোগ্রাম পাইছে। পারমাণবিক ভর এককের সাথে শক্তির এককের চমৎকার একটি সম্পর্ক রয়েছে। যদি ডেলএম পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত, যাদের আইনস্টাইনের সূত্র অনুযায়ী জানি E সমান Δmc²। ডেলএম সমান কত? 1 AMU সমান 1 AMU × c²। 1 AMU মানে কি? 1 AMU মানে কি 1.66 × 10⁻27, c² কত? 3 × 10⁸ সমান 1.49 × 10⁻10 জুল। অর্থাৎ কি বলেছি? পারমাণবিক ভর এককের সাথে শক্তির এককের সম্পর্ক রয়েছে। যদি ডেলএম পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হইলে আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক অনুযায়ী আমরা পাই এরকম। অর্থাৎ পারমাণবিক ভর এককের সাথেও শক্তির এককের একটি সম্পর্ক রয়েছে। এখন খেয়াল করি যে জুল পাইছি, একে যদি ইভিতে রূপান্তর করতে চাই বা এমইভিতে রূপান্তর করতে চাই, আমরা জানি 1 EV সমান 1.6 × 10⁻19 জুল। তাহলে ই সমান কত? 1.49 × 10⁻10 বাই 1.6 × 10⁻19 সমান 931 × 145 × 10⁻6 EV।
একে যদি এমইভিতে করতে চাই তাহলে 931.145 এমইভি। তাহলে 1 এমইউ ভরের সমতুল্য শক্তি কত? 1 এমইউ ভরের সমতুল্য শক্তি কত? 931.145 এমইভি। পরীক্ষায় কিন্তু কাজে লাগতে পারে। 1 এমইউ ভরের সমতুল্য শক্তি হিসাব করো, অঙ্ক 1 এমইউ ভরের সমতুল্য শক্তি হিসাব করো। তাহলে খেয়াল রাখবো যে 1 এমইউ ভরের সমতুল্য শক্তি কত। তাহলে পারমাণবিক ভর একক নিয়েও আমাদের কিছুটা আলোচনা হলো। চলে আসি আমরা এবার ভর ত্রুটি। ভর ত্রুটি ভর ত্রুটি ভর ত্রুটি দেখা গেছে, আমরা জানি কোনো নিউক্লিয়াসের ভর কি? ওই নিউক্লিয়াসের গাঠনিক উপাদান সমূহের যে ভর সেই ভর। কিন্তু দেখা গেছে কোনো নিউক্লিয়াসের ভর ওই নিউক্লিয়াসের গঠনকারী উপাদান সমূহের ভরের সমষ্টি অপেক্ষা কিছুটা কম। অর্থাৎ নিউক্লিয়াস গঠনের সময় কিছুটা ভরের ঘাটতি দেখা যায়, একেই বলা হয় ভর ঘাটতি। আচ্ছা, এখন যদি বলি যে নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে? প্রোটন এবং নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের ভর বলতে কার কার ভর বোঝায়? প্রোটনের ভর, নিউট্রনের ভর। প্রোটনের ভর এবং নিউট্রনের ভর। জেড কি প্রোটন সংখ্যা, তাই যদি 5টা প্রোটন থাকে টোটাল ভর, যদি 3টা নিউট্রন থাকে টোটাল নিউট্রনের মোট ভরই এত। কিন্তু ভর ত্রুটিতে বলেছে, ভর ত্রুটিকে যদি ডেলএম দ্বারা প্রকাশ করি তাহলে বলেছে এই যে মোট ভর যা হওয়ার কথা, কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে নিউক্লিয়াসের ভর এর উপাদান সমূহের মুক্ত অবস্থায় ভরের সমষ্টি থেকে কিছুটা কম। একেই বলা হয় ভর ত্রুটি। একেই বলা হয় ভর ত্রুটি। আবার বলি কথাটি, কোনো নিউক্লিয়াসের ভর ওই নিউক্লিয়াসের গঠনকারী উপাদান সমূহের, নিউক্লিয়াসের ভর বলতে এম, গঠনকারী উপাদান সমূহের যুক্ত অবস্থায় ভরের সমষ্টি থেকে কিছুটা কম, একেই ভর ত্রুটি বলে। আচ্ছা, নিউক্লিয়াসের ভর সংখ্যা যদি এ হয় তাহলে আমরা লিখতে পারি জেড এম পি প্লাস এ মাইনাস জেড। এই যে এটা মনে হয় যে জেড এক্স এ, তাহলে এন সমান কত? এ মাইনাস জেড এম এন মাইনাস এম। তাহলে এই হারানো ভর কোথায় যায়? এই হারানো ভর নিউক্লিয়াসের গঠনের সময় আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক অনুসারে শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এই হারানো ভর কোথায় যায়? ভর শক্তিতে রূপান্তরিত হয়। প্রায় পরীক্ষায় কমন করে যে তো এর ভরের সমতুল্য শক্তি হিসাব করো, ডিউট্রনের ভরের 1h2 এই ভরের সমতুল্য শক্তি হিসাব করো, ভর ত্রুটিতে সমতুল্য শক্তি সেটা হিসাব করো। চলে আসি এবার বন্ধন শক্তি। বন্ধন শক্তি পরীক্ষায় কিন্তু সংজ্ঞা কমন পড়বে। আমরা জানি হাইড্রোজেন ব্যতীত অন্য সকল নিউক্লিয়াস প্রোটন এবং নিউট্রন সমন্বয়ে গঠিত। এই প্রোটন ও নিউট্রনের একসাথে নাম বলি নিউক্লিয়ন। হাইড্রোজেন ব্যতীত সকল পরমাণু নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন সমন্বয়ে গঠিত, এদের একত্রে বলে নিউক্লিয়ন। এখন দেখা গেছে এই নিউক্লিয়নগুলোকে একত্র করে স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে কিছু পরিমাণ শক্তির নির্গমন ঘটে, যা ভর ত্রুটির সমতুল্য শক্তির সমান। আবার এর উপাদান সমূহকে অর্থাৎ এই প্রোটন নিউট্রনকে আলাদা করে ফেলতে নিউক্লিয়াসকে বাইরে থেকে কিছু শক্তি সরবরাহ করতে হয়। আবার বলি কথাটি, বলেছে নিউক্লিয়াসের অভ্যন্তরে যে প্রোটন এবং নিউট্রন থাকে তাদেরকে একত্র করে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করলে কিছু পরিমাণ শক্তির নির্গমন ঘটে। আবার এই তারা একসাথে আসে, এদের মধ্য থেকে নিউক্লিয়াসের মধ্য থেকে যদি প্রোটন এবং নিউট্রনকে আলাদা করে ফেলতে চায় তাহলে বাইরে থেকে কিছু পরিমাণ শক্তি সরবরাহ করতে হয়। উভয় ক্ষেত্রে দেখা গেছে এই শক্তি ভর ত্রুটির সমতুল্য শক্তির সমান। তাহলে এখন আমরা বন্ধন শক্তির সংজ্ঞা দেবো কি? তাহলে আমরা লিখতে পারি, দুভাবে লিখতে পারি যে প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়নকে একত্রিত করে
একটি স্থায়ী নিউক্লিয়াস প্রয়োজন তাকে নিউক্লিয় বন্ধন বলে। আবার বলি কথাটি, প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন সমূহকে একত্রিত করে একটি স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে শক্তির প্রয়োজন তাকে নিউক্লিয় বন্ধন শক্তি বলে। বা নিউক্লিয়াস থেকে নিউক্লিয়নগুলোকে আলাদা করতে বাইরে থেকে যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকে নিউক্লিয় বন্ধন শক্তি বলে। দুইটা যে কোনো একটা আমরা মনে রাখবো। তবে ভর ত্রুটিকে আমরা কি দেওয়া লিখেছিলাম? ডেএলএম। বন্ধন শক্তিকে আমরা লিখবো, অনেক সময় লাগে বিই, বাইন্ডিং এনার্জি বা শুধু বি। বন্ধন এমপি আর এমএন কি? এমপি প্রোটনের ভর, এমএন নিউক্লিয়াসের ভর, আর এম নিউক্লিয়াসের মোট ভর, প্রোটনের ভর, নিউটনের ভর। একসাথে আমরা এতে ডেএলএম লিখেছিলাম ইন্টু সি স্কোয়ার। তাহলে বন্ধন শক্তি কি? বন্ধন শক্তি হচ্ছে ডেএলএম সি স্কোয়ার। আর বন্ধন শক্তি কাকে বলে? প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়ন একত্রিত করে স্থায়ী নিউক্লিয়াস গঠন করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে নিউক্লিয় বন্ধন শক্তি বলে। নিউক্লিয় বন্ধন শক্তি বলে। এখন খেয়াল করি প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি কি? খেয়াল করি এখানে প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি, প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি। আমরা বলতে পারি যে কোনো নিউক্লিয়াসের মোট বন্ধন শক্তি, নিউক্লিয়াসের মোট বন্ধন শক্তি কত? বি। এবং ভর সংখ্যার অনুপাতকে প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি বলে। কোনো নিউক্লিয়াসের মোট বন্ধন শক্তি, কিছুক্ষণ আগে লিখেছি বন্ধন শক্তি, এবং ভর সংখ্যার অনুপাতকেই বলা হয় প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি। একে লেখা যায় তাহলে বি সমান আমরা জানি ডেএলএম সি স্কোয়ার বাই এ। একক কি লিখতে পারি ডেএলএম সি স্কোয়ার এম ইভি বাই পার নিউক্লিয়ন এম ইভি পার নিউক্লিয়ন। তাহলে প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি কাকে বলে? কোনো নিউক্লিয়াসের মোট বন্ধন শক্তি এবং ভর সংখ্যার অনুপাতকেই বলা হয় প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি। প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি। চলে আসে এবার প্যাকিং ভগ্নাংশ কি? প্যাকিং ভগ্নাংশ কি? খেয়াল করি কোনো নিউক্লিয়াসের ভর ত্রুটি এবং ভর সংখ্যার অনুপাতকেই বলা হয় প্যাকিং ভগ্নাংশ। কোনো নিউক্লিয়াসের ভর ত্রুটিকে আমরা কি দ্বারা লিখি? প্যাকিং ভগ্নাংশকে যদি পি দ্বারা প্রকাশ করি তাহলে ডেএলএম ভর ত্রুটি এবং ভর সংখ্যার অনুপাত, ভর সংখ্যা কত? এ। কোনো নিউক্লিয়াসের ভর ত্রুটি এবং ভর সংখ্যার অনুপাতকেই বলা হয় প্যাকিং ভগ্নাংশ। প্যাকিং ভগ্নাংশ ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে। নিউক্লিয়াসের আইসোটোপিক ভর এর ভর সংখ্যা চলে আসে পৃথকীকরণ শক্তি। বলেছে কোনো পারমাণবিক নিউক্লিয়াস থেকে একটি প্রোটন বা একটি নিউট্রন কণাকে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তির দরকার হয় তাকে পৃথকীকরণ শক্তি বলে। কোনো পারমাণবিক নিউক্লিয়াস থেকে একটি প্রোটন বা একটি নিউট্রনকে সরিয়ে নিতে যে পরিমাণ শক্তির দরকার হয় তাকে নিউক্লিয় পৃথকীকরণ শক্তি বলে। তাহলে আমরা নিউক্লিয়াসের শ্রেণী, তাহলে আমরা আইসোডাইস্পিয়ার, মিরন নিউক্লিয়াস, রেডিও আইসোটোপের ব্যবহার, তারপরে আমরা নিউক্লিয় ঘনত্ব নিয়ে কথা বলেছি। এরপরে পারমাণবিক ঘনত্ব, নিউক্লিয় ঘনত্বের সম্পর্ক কীরকম সেটা নিয়ে কথা বলেছি। পারমাণবিক ভর একক নিয়ে কথা বলেছি এবং তার সাথে যে সব ভর শক্তির সম্পর্ক আছে সেটা দেখেছি। ভর ত্রুটি দেখেছি, বন্ধন শক্তি দেখেছি, প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি নিয়ে কথা বলেছি, প্যাকিং ভগ্নাংশ নিয়ে কথা বলেছি, পৃথকীকরণ শক্তি নিয়ে কথা বলেছি। এই পর্যন্ত আমরা সুন্দর করে পড়ে ফেলবো। আগামী দিন আমরা তরল ফোটা মডেল এবং সেমি এম্পিরিক্যাল ল বা সূত্র বা ফর্মুলা ইত্যাদি নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সকলকে।